ইসরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহু এখন ওয়াশিংটনে অবস্থান করছেন এবং মঙ্গলবার বিকেল 4টায় তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন। ধারণা করা হচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহু তিনি গাজায় দ্বিতীয় দফা যে শান্তি আলোচনা কিংবা সিজফায়ার সেটি নিয়ে কথা বলবেন। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প আজকে যেটি বলেছেন যে মিডল ইস্টের শান্তি আলোচনা যেটি সেখানে তিনি কোনো গ্যারান্টি দিতে পারছেন না, এটি বহাল থাকবে। শান্তি আলোচনা যেটি কিংবা যুদ্ধবিরতির যে আলোচনা সেটির ব্যাপারে তিনি গ্যারান্টি দিতে পারছেন না। নতুন কোনো হুমকি দেখা দিতে পারে কি? উনি বলছেন না। এখন এই জিনিসটা যে উনি যে কথাটা বললো ওদেরকে সরিয়ে দিতে, এথনিক ক্লিনসিং যেটা, এটা অত্যন্ত আনফরচুনেট একটা ব্যাপার। গাজাদেরকে সরিয়ে দেওয়া এটা কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের শুধু কথা না, এটা অনেক দিনের প্ল্যান যে গাজা থেকে এদেরকে সরিয়ে দিয়ে পরে ওয়েস্ট ব্যাংকে যা করে একটা কিছু করবে। এই প্ল্যান হিসাবে এই জিনিসটা করছে। ট্রাম্প সাহেবের এই পর্যন্ত যে স্ট্যান্ড বা বক্তব্য, তিনি নেতানিয়াহুকে চাপে রাখবেন এরকম কোনো তো লক্ষণ দেখা যাচ্ছে না। একবারে ম্যাসিভ আক্রমণ না করে ছোটখাটো আক্রমণ করবে, তারপর এখান থেকে 2-4টা রকেট ওই দিকে ফেলবে, সেটা এরাও ফেলতে পারে আহম্মকরা, অথবা ওরা নিজেরা ফেলে বলবে যে এরাও ফেলেছে। এইরকম করে টোরে তারপর আবার যুদ্ধ হবে, আবার ধ্বংসলীলা অব্যাহত থাকবে। একটা পর্যায়ক্রমে মানে ইসরায়েলের সার্বভৌমত্বের অধীনে নিয়ে যাবে। পশ্চিম তীর এবং পশ্চিম তীরও তো ওদের সার্বভৌমত্বের অধীনে নাই, আলাদা একটা ওদের ছত্রছায়া একটা রাষ্ট্র করতে দিয়েছে, রাষ্ট্রের মতো করতে দিয়েছে। ইসরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহু এখন ওয়াশিংটনে অবস্থান করছেন এবং মঙ্গলবার বিকেল 4টায় তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন, যেটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর প্রথম অন্য কোনো রাষ্ট্রপ্রধানের সঙ্গে একটি ফরমাল বৈঠক হতে যাচ্ছে। এবং এই বৈঠকের আগে ধারণা করা হচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহু তিনি গাজায় দ্বিতীয় দফা যে শান্তি আলোচনা কিংবা সিজফায়ার সেটি নিয়ে কথা বলবেন। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প আজকে যেটি বলেছেন যে মিডল ইস্টের শান্তি আলোচনা যেটি সেখানে তিনি কোনো গ্যারান্টি দিতে পারছেন না, এটি বহাল থাকবে। অর্থাৎ এক ধরনের হুমকি থাকছে, কারণ কালকেই আরবের 6 জন পররাষ্ট্রমন্ত্রী তারা বলেছেন জর্ডান এবং ইজিপ্টে প্যালেস্তানিয়ানদেরকে সরিয়ে নেওয়ার যে একটা পরিকল্পনা তিনি দিয়েছিলেন সেটি তারা নাকচ করে দিয়েছে। এই অবস্থায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে শান্তি আলোচনা যেটি কিংবা যুদ্ধবিরতির যে আলোচনা সেটির ব্যাপারে তিনি গ্যারান্টি দিতে পারছেন না। নতুন কোনো হুমকি দেখা দিতে পারে কি? আমার এখন দিন দিন আমার এই জিনিসটা নিয়ে আমরা তো আলোচনা অনেক দিন থেকে করতেছি। এখন আমার বিশ্বাস হচ্ছে যে এটা কিন্তু এই যে দি এথনিকলি ক্লিনস গাজাদেরকে সরিয়ে দেওয়া, এটা কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের শুধু কথা না, এটা অনেক দিনের প্ল্যান যে গাজা থেকে এদেরকে সরিয়ে দিয়ে পরে ওয়েস্ট ব্যাংকে যা করে একটা কিছু করবে। এই প্ল্যান হিসাবে এই জিনিসটা করছে। এই যে আব্রাহাম অ্যাকর্ডটা যে করলো, আব্রাহাম অ্যাকর্ড করলো এই গাজার কে বাদ দিয়া হামাসদেরকে বাদ দিয়ে করলো, যার জন্য এই জিনিসটা আরো প্রকট হয়েছে। ওরা দেখছে যে আমাদেরকে তো না করেই তারা সব পিস করতেছে, সুতরাং এই জিনিসটা হলো। আমার মনে হইতেছে এটা লং টার্ম একটা প্ল্যান। I may be wrong. It is a long term plan, not only this government, not President Trump, is also previous government and US Israeli হয়তো লং টার্ম প্ল্যান এটা, বুঝতে পারছেন? যদি আমরা মুখোমুখি 2 স্টেট কথা বলেছি, মুখোমুখি 2 স্টেট কথা বলে আসছি, প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু 2 স্টেটের কথা তো উনি বলেন না, উনি বলছেন না। উনি বলছেন না। এখন এই জিনিসটা যে উনি যে কথাটা বললো ওদেরকে সরিয়ে দিতে, এথনিক ক্লিনসিং যেটা, এটা অত্যন্ত আনফরচুনেট একটা ব্যাপার। এটা এবং আরবরা, আমি তো মনে করি, শুনেন একটা কথা কি, ওই যে লেভারেজ যেটা, জর্ডানের উপরে আমাদের লেভারেজ আছে, ইজিপ্টের উপরে আমাদের লেভারেজ আছে, বিলিয়নস অফ ডলার্স অফ এইড আমরা তাদেরকে দেখি, রাইট? কিন্তু এই এইডের ফলে হবে কি, সৌদি আরবের গ্যারান্টার হলো আমরা, রাজতন্ত্রের গ্যারান্টার হলো আমরা। এখন ফলে ইন্টারনাল যে প্রবলেম সেই দেশগুলো ওরা হয়তো বেগ করতেছে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে যে এটা করলে আমরা কিন্তু থাকতে পারবো না, আমাদেরকে সরাই ফেলে আমাদের পাবলিক আমাদেরকে ইয়ে হবে। এই জিনিসটা আমার মনে হয় উনি আমরা অ্যাপিল করি ওনার উপরে যে ওনার একটা ডমিনেটিং পার্সোনালিটি আছে পলিটিক্যাল, ওনার সেকেন্ড টার্মে নির্বাচন হওয়ার কোনো দরকার নাই। হ্যাঁ, উনি মিলিয়নস অফ ডলার পেয়েছেন ডোনেশন ফ্রম ডিফারেন্ট লবিজ, উই আন্ডারস্ট্যান্ড, বাট আমরা চাই যে উনি নোবেল প্রাইজটা পাক, মিডল ইস্টের এই শান্তিটা এবং ইউক্রেনের শান্তিটা উনি ফিরিয়ে নিয়ে আসবেন। উনি পরিষ্কার বলতে পারে যে জন প্রফেসর মেশনারের মতে যে দেখো আমাদের আমেরিকান ফরেন পলিসি আমেরিকার হাতে থাকবে, আমরা আমেরিকান ফরেন পলিসি কোনো দেশের কাছে বিক্রি করবো না, আমাদের মিডল ইস্টের ফরেন পলিসি আমেরিকার আমরা বিক্রি করে দিচ্ছি ইসরায়েলের কাছে, আমাদের পলিসি আমাদের কাছে থাকবে। আপনি বলেন যে আমেরিকা ইজ দি বেস্ট কান্ট্রি ইন দি ওয়ার্ল্ড,
কি একটা স্লোগান আছে আপনার, আপনি আমেরিকাকে সেইভাবে প্রতিষ্ঠিত করেন, রাইট? ইউএস কে কথা তো আপনি বললেন, আপনি দেশের জন্য খুবই আপনার টান, আপনি সেই হিসাবে আপনি ইলেক্টেড মেক আমেরিকা গ্রেট এগেইন। আপনি গ্রেট হতে হলে তো আসলে আপনাকে নিঃসন্দেহে উদারতা, মহানুভবতা, মানবতা সবকিছু নিয়েই আপনাকে করতে হবে। আমাদের হাতে সময় খুব কম। সৈয়দ মাহমুদুল্লাহ ভাই, আপনাকে হয়তো 2 মিনিট আমরা আপনার কাছ থেকে শুনবো। সেটা হলো গাজাবাসীরা নতুন করে কোনো দুর্ভোগে পড়ার কি বার নতুন দুর্ভোগ হতে পারে তাদের জন্য? তারা অকাতরে জীবন দিয়েছে, প্রচুর মানুষ সেখানে মারা গেছেন, চারদিকে ধ্বংসস্তূপ, কিন্তু নতুন করে একটা আশঙ্কা হচ্ছে যে নিজ বাসভূমি কিংবা মাতৃভূমি সেটিও কি তারা হারাতে যাচ্ছেন কিনা। এবং আমরা ঠিক জানি না ওয়াশিংটনে যে আলোচনাটা হবে সেখানে দুই নেতার বডি ল্যাঙ্গুয়েজ কি থাকবে। ডোনাল্ড ট্রাম্প তো সবসময় ডমিনেন্সি একটা দেখান, তিনি বেঞ্জামিন নেতানিয়াহুকে কতটা চাপে রাখতে পারবেন কিংবা কতটা আসলে কন্ট্রোল করতে পারবেন। নতুন কোনো দুর্ভোগ আপনি আশঙ্কা করছেন কিনা? ধন্যবাদ। না, ট্রাম্প সাহেবের এই পর্যন্ত যে স্ট্যান্ড বা বক্তব্য, তিনি নেতানিয়াহুকে চাপে রাখবেন এরকম কোনো তো লক্ষণ দেখা যাচ্ছে না। যেটা করা হতে পারে, ডক্টর পাটোয়ারি বিস্তারিত ব্যাখ্যা করেছেন, যেটা সম্ভাবনা দেখা দিচ্ছে সেটা এই যুদ্ধবিরতি শেষ টার্ম একটা মাত্র তো স্বল্প মেয়াদের যুদ্ধবিরতি, এর ভিতরে ওদের জিম্মিগুলো সব ফেরত নেওয়ার পরে তারপর সম্ভবত আবার আক্রমণ শুরু করবে। একবারে ম্যাসিভ আক্রমণ না করে ছোটখাটো আক্রমণ করবে, তারপর এখান থেকে 2-4টা রকেট ওই দিকে ফেলবে। সেটা এরাও ফেলতে পারে আহম্মকরা, অথবা ওরা নিজেরা ফেলে বলবে যে এরাও ফেলেছে। এইরকম করে টোরে তারপর আবার যুদ্ধ হবে, আবার ধ্বংসলীলা অব্যাহত থাকবে। এবং পুরো জিনিসটা গাজা যে আলাদা একটা সত্তা ছিল সেটা বাতিল করে দিয়ে সম্ভবত মানে একটা পর্যায়ক্রমে মানে ইসরায়েলের সার্বভৌমত্বের অধীনে নিয়ে যাবে। পশ্চিম তীর এবং পশ্চিম তীরও তো ওদের সার্বভৌমত্বের অধীনে নাই, আলাদা একটা ওদের ছত্রছায়া একটা রাষ্ট্র করতে দিয়েছে, রাষ্ট্রের মতো করতে দিয়েছে, একটা এক্সিকিউটিভ অথরিটি আন্ডার দেয়ার টাটলাইজ। এটা তাও করবে না, এটাকে সম্পূর্ণ তাদের রাষ্ট্রের অন্তর্ভুক্ত করে নেবে বলে আমার ধারণা। আর ওই যে ওখানে 2 মিলিয়নের বেশি লোক ছিল, মারা গেছে এবং আহত হয়েছে মানে 250,000-এর মতো। আর বাকি যারা আছে এদের কিছু কিছু চিকিৎসার জন্য বাইরে গেছে, অল্প কিছু, এদেরকে ধীরে ধীরে ওখান থেকে তাড়িয়ে দেওয়া হবে। তাড়িয়ে দেওয়া হবে কি, ইজিপ্ট যদি নাও নিতে চায়, ইজিপ্টের ওই যে সাইনাই মরুভূমি আছে, যেটা অনেক বছর আগে ক্যাম্প ডেভিড অ্যাকর্ডের পরে ইজিপ্টকে ফেরত দিয়েছিল, সেইখানে এদেরকে ঠেলে পৌঁছে দিবে। কিছু টান করে দিতে পারে, নাও করে দিতে পারে, যাই হোক ওইটা একটা হতে পারে। আর পশ্চিম তীরও পর্যায়ক্রমে তারা দখল করে নেবে বলে আমার ধারণা। জাস্ট এই 4 বছর ভিতরে গাজা তো ওরা দখল করে নেবে আমি প্রায় নিশ্চিত, কিন্তু আমার এটাও ধারণা যে সম্ভবত পশ্চিম তীরও তারা দখল করার মানে কাছাকাছি পৌঁছে যাবে। গ্রেটার মানে তাদের বাইবেলে লেখা আছে, ওল্ড টেস্টামেন্ট তোরাতে লেখা আছে এই পুরো এলাকাটা ওদের, ফলে ওই পুরো এলাকায় গড় তাদেরকে দিয়েছে, তারা পুরো এলাকা দখল করে নেবে। তাই এই আর কি অবস্থা, মানে ঘটনা ওইদিকে যাচ্ছে বলে আমার ধারণা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।